ভীষণ ভালো লাগবে। আমারও ভালো লেগেছে, সেই জন্য আবারও নিয়ে এসেছি আপনাদের কাছে গল্পের পরবর্তী অংশ। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কিন্তু প্রত্যেকে লাইক করবেন প্লিজ। সাদা আর আসমানি রঙের মিশ্রণের বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মীরা। বাড়িটা বিশাল বড়, রাস্তা থেকে বাড়ির অর্ধেকই দেখা যায়। ছোট ভ্যানের শহর যেন এই বাড়িটার সৌন্দর্যে বিমোহিত। আশেপাশের রাস্তা ফাঁকা, মানুষের যাতায়াত নেই বললেই চলে। মানুষ থাকবেই বা কী করে, এখন তো সকাল। যদিও এখানকার মানুষ হাঁটতে বের হয় সকালে, কিন্তু সেজন্য আলাদা পার্ক আছে। মীরা রাস্তায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটাই ইফাজের বাড়ি। গতকাল ট্যুর থেকে এসেই সাবরিন মীরাকে ইফাজের বাড়ির ঠিকানা সেন্ড করে। মীরা দেরি না করেই আজকে এসেছে, কারণ আজকে নাকি ইফাজ বাড়িতেই থাকবে। তাই সকাল সকাল মীরা এখানে এসে পড়েছে। কিন্তু মীরা ভাবছে ওকে ভেতরে ঢুকতে দেবে তো? কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রয়েছে এই বাড়িতে, সেখানে বিনা পরিচয়ে মীরাকে কি বাড়িতে ঢুকতে দেবে? মীরা আজকে বাঙালি সাজে আসেনি, ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। হাঁটু পর্যন্ত টপসের সাথে জিন্স আর গলায় স্কার্ফ ঝোলানো। চোখে সে কালো সানগ্লাস হেঁটেছে। কালো খয়েরি রঙের টপসটা বেশ মানিয়েছে মীরাকে। পুরোই কিলার লুক। কাঁধে তার মাঝারি সাইজের ব্যাগ। মীরা ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেল। একজন সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে, আরেও? মীরা এদিক ওদিক তাকিয়ে ওর শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে বলল, আই উড লাইক টু মিট ইফাজ খান। কিন্তু গার্ড মীরাকে ভেতরে ঢুকতে দিল না, কারণ মীরা তার পরিচয় ঠিকমতো দিতেই পারেনি। মীরা বারবার রিকোয়েস্ট করতে লাগলো, কিন্তু গার্ড তাকে ভেতরে দিতে চাইল না। এমন সময় কেউ পিছন থেকে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? মীরা পেছনে তাকিয়ে দেখল ঈশান দাঁড়িয়ে আছে, পরনে তার জগিং পোশাক। ঈশানকে দেখে মীরার চোয়াল শক্ত হয়ে এলো। অনেক কষ্টে মীরা নিজের রাগ কন্ট্রোল করলো, তবে সে এবার ঈশানকে ভয় পেল না, উল্টে ঈশানের মুখোমুখি হয়ে দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস নামিয়ে ঈশানের চোখে চোখ রাখলো। এতেই ঈশানের মেজাজ বিগড়ে গেল। ওর চোখে চোখ রাখার সাহস হলো কিভাবে এই মেয়েটার? তবে বাড়ির সামনে বলে ঈশান কোনো সিনক্রেট করলো না। মীরা তার সানগ্লাস ব্যাগে ঢুকিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার। ঈশান গরম চোখে মীরার দিকে তাকিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? আর ইউ ফলো মি? মীরা ফিক করে হেসে ফেলল। তারপর খাঁটি বাংলাতেই বলল, বাঙালি ছাপ গায়ে থেকে মুছে ফেলার সাথে সাথে কি বাংলা ভাষা ভুলে গেছেন মিস্টার ঈশান খান? আমাকে লন্ডনের মেয়ে ভাবলে খুব বড় ভুল করেছেন। আপনাকে ফলো করার কোনো প্রশ্নই আসে না। ঈশান এবার বাংলাতেই উত্তর দিল, তোমার সাহস দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। এর পরিণাম কি হতে পারে তা তুমি ভেবে দেখেছ? কার পরিণতি কি হবে তা তো সময় বলবে মিস্টার ঈশান। মীরার তেজ জড়িত কণ্ঠে ঈশানের আরও রাগ হলো। বলল, কেন এসেছো এখানে? আর আমার আব্বুর সাথে কেন দেখা করতে চাও তুমি? মীরা দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, কিছু হিসেব নিকেশ আছে আপনার বাবার সাথে, সেটাই করতে এসেছি। ঈশান বুঝল না যে কি হিসেব করবে মীরা। মীরা আবার বলল, আমরা কি যেতে পারি? ঈশান স্বর নিচু করে বলল, শিওর। ঈশান বাড়ির ভিতর ঢুকলো। মীরা তার পিছু পিছু বাড়ির ভেতর ঢুকলো। বাড়ির প্রাঙ্গণে বড় করে বাগান করা হয়েছে, নাম না জানা ফুল গাছে ভরপুর। সেখানে একজন মালি গাছগুলোতে পানি দিচ্ছে। পানির পরশ পেয়ে রঙিন ফুলগুলো চিকচিক করছে। মীরার আপাতত এসব দেখার ইচ্ছে নেই। সে ঈশানের পিছু পিছু হেঁটে চলেছে।
বাড়িতে ঢুকতেই বিশাল বড় ড্রয়িং রুমে এলো মীরা। চারিদিকে চোখ বুলোয় সে। দামি দামি সব আসবাবপত্র দিয়ে ড্রয়িং রুম সাজানো, সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া। ইফাজ ডাইনিংয়ে বসে আছে। আজও সে ঈশানের সাথে জগিংয়ে যায়নি। ইফাজের বাবা জাফর খান আর মা রেহানা বেগমও বসে আছে। তারা ঈশানের জন্য অপেক্ষা করছে। ঈশান আর মীরাকে একসাথে দেখে ইফাজ বলে, তোর সাথে এই মেয়েটাকে ঈশান? মীরা মনে মনে তাচ্ছিল্য করে হাসল। কালকে দেখলো আর আজই ভুলে গেল। তাহলে তো পিহুকে সে কবেই ভুলে গেছে। ঈশান ওর দাদুর পাশে বসতে বসতে বলল, তোমার সাথে মিট করতে এসেছে? ইফাজ মীরার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সাথে মিট করতে এসেছো কেন? মীরা মুখে হাসি ফুটিয়ে বলল, আগে আপনারা খেয়ে নিন, তারপর সব বলবো। 17 বছরের হিসেব তো একটু দেরি লাগবেই, তাই ব্রেকফাস্ট সেরে নিন। মীরার কথা শুনে ইফাজ অবাক হলো। 17 বছরের হিসেব মানে? কিন্তু ইফাজ কিছু বলার আগেই মীরা সোফায় বসে একটা ম্যাগাজিন হাতে নিল। ইফাজ আর কিছু বলল না, খাওয়াই মন দিল। ব্রেকফাস্ট শেষ হতেই ইফাজ উঠে মীরার কাছে গেল। মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আপনার বাড়ির সবাইকেই লাগবে, হিসেবটা সবার সাথেই। ইফাজ দফায় দফায় অবাক হচ্ছে মীরার কথা শুনে। মেয়েটা কি হিসেব করবে? জাফর খান ও রেহানা বেগমও এসে সোফায় বসেছে। ঈশান মীরার কথা পাত্তা না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। কিন্তু তখনই মীরা জোরে ডেকে উঠল, মিস্টার ঈশান খান, আপনি নিশ্চয়ই আমার কথা শুনেছেন। এক কথা আমি দুবার বলতে পছন্দ করি না। যদি এখানে আসুন তো ভালো হবে। মীরার কথা শুনে রাগে ঈশান কেঁপে উঠল, কিন্তু ইফাজ সামনে থাকায় কিছু বলল না। সোজা এসে মীরার সামনে দাঁড়ালো। মীরা হাতের ম্যাগাজিন টেবিলের উপর রেখে বলল, তো শুরু করা যাক। মীরাও সামনে বসা জাফর খান আর রেহানা বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনাদের বিয়ের কত বছর হলো? অন্তত 50 ইয়ার্সের বেশি হবে তো? রেহানা বেগম মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তা তো হবেই। গুড। আপনাদের তো হাফ সেঞ্চুরি হয়ে গেছে। তাহলে আপনার নিজের ছেলেকে বিয়ে দিয়ে কেন 13 বছর সংসার করালেন? অন্তত 25 বছর হওয়া উচিত ছিল, যেখানে তার বিয়ের প্রায় 29 বছর পেরিয়ে গেছে। মীরার কথা শুনে উপস্থিত সবাই অবাক। কি বলছে এসব? রেহানা বেগম বলল, কি বলতে চাও তুমি? খুব সিম্পল। মানুষ মৃত্যুর আগে পাপমোচন করার চেষ্টা করে, কিন্তু আপনারা তো এখনও করছেন না কেন বলুন তো? মানে আপনাদের যা বয়স, পরপারে যাওয়ার ঘন্টি তো বাজতে চলেছে। মীরার এহেন কথা ইফাজ রেগে যায়। উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! আমার সামনে বসে তুমি আমার বাবা মায়ের মৃত্যু কামনা করছো কোন সাহসে? ঈশান ইফাজের দিকে এগিয়ে এসে বলল, এই মেয়েটাকে বের করে দাও। ও এভাবেই কথা বলে, ন্যূনতম ম্যানার শোনে। মীরা উঠে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের বাড়িতে বেড়াতে আসিনি, আর আমার কাজ হলে আমি নিজেই চলে যাব। আপনাকে বের করে দিতে হবে না। মীরা নিজের ব্যাগ থেকে উঠে 3টে আর ডায়েরিটা বের করে বলল, আমি একজন স্পেশাল পিয়ন, অনেক দূর থেকে আপনাদের পার্সেল দিতে এসেছি। মীরা ঈশানের দিকে এগিয়ে গেল। তারপর একটা চিঠি ঈশানের হাতে দিয়ে বলল, এতে আপনার 17 বছরের হিসেব আছে, পড়ে দেখবেন কোনো ভুল আছে কি না। ঈশান হাতে চিঠির দিকে তাকালো, তারপর আবার মীরার দিকে। মীরা ততক্ষণে ইফাজের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ইফাজের হাতে চিঠি আর ডায়েরিটা দিয়ে বলল, আপনার হিসেবটা অনেক বড়, তাই সময় নিয়ে পড়বেন। 17 বছর আগের মতো ভুল করবেন না যেন। ইফাজ ভ্রু কুঁচকে মীরার দিকে তাকালো। এতক্ষণে সে মীরাকে চিনতে পেরেছে। কালকে তো মীরা লং ফ্রক পরেছিল, কিন্তু আজকে ওয়েস্টার্ন ড্রেস পরায়
ইভাস চট করে মীরাকে চিনতে পারেনি। ইভাস বলল, তুমি কালকের সেই মেয়েটা না, কি যেন নাম? হানি। মীরা শব্দ করে হেসে উঠে বলে, যাক, তাহলে চিনতে পেরেছেন। যিনি আমাকে ভালোবেসে হানি বলে ডাকে, কিন্তু আমার নাম হানি নয়, আমি মীরা, মিলন এবং পুষ্পার মেয়ে মীরা। ইভাস এক ধ্যানে মীরার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা মীরা? ওর যেন বিশ্বাস হচ্ছে না। মীরা নামটা শুনে ঈশানও চমকালো, একটু না অনেকটা। এতদিনে সে মীরার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত, কিন্তু এখন তাকালো। ভালো করে মীরাকে দেখতে লাগলো সে। সেই ছোট্ট মীরা কত বড় হয়ে গেছে। ঈশান ভাবতে লাগলো, আচ্ছা, আজও কি মীরা একটুতেই অভিমান করে, কেঁদে ভাসিয়ে দেয়, নাকি সে বদলে গেছে? ঈশান এতক্ষণ রেগে থাকলেও এখন ওর রাগ সব পানি হয়ে গেছে। মনের মধ্যে শান্তি অনুভব করছে। এই মীরাকে একটিবার দেখার জন্য তো ঈশান বাংলাদেশ যেতে চেয়েছিল, অথচ মীরা নিজে এসেই তাকে ধরা দিয়েছে। ঈশান অস্পষ্ট স্বরে বলল, মীরা। বাকিটুকু মীরা বলতে দিল না, হাত উঁচু করে ঈশানকে থামিয়ে দিল। কিন্তু মীরা একবারের জন্য ঈশানের দিকে তাকালো না। তার চোখ এখন ওই পাশের দিকে। তারপর বড় একটা শ্বাস ফেলে বলল, আমার কাজ শেষ। মীরা তার ব্যাগ কাঁধে নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, আমাকে বের করে দিতে হবে না, চলে যাচ্ছি। মীরা পা বাড়াতে ঈশান আবার ডেকে উঠল, মীরা। মীরা থমকে দাঁড়ায়। ঈশান জলদি করে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন মীরা তার রাগ কন্ট্রোল করে আনতে পারছে না। তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈশান বিমোহিত চোখে মীরার দিকে তাকিয়ে বলল, তুই মীরা? আর আমি তোকে চিনতে পারলাম না। উফ মীরা, তুই? মীরা ঈশানকে থামিয়ে দিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি। ওহো, আর একটা জিনিস দিতে ভুলে গেছি। মীরা তখন ব্যাগ থেকে ঈশানের দেওয়া টেডিটা বের করে ওর হাতে দিয়ে বলল, এটা আপনি ফেলে এসেছিলেন। এত দামি গিফট যার তার হাতে মানায় না, তাই ফেরত দিলাম। আসি। মীরা যেতে উদ্যত হতে আবার ঈশান বলল, মীরা দাঁড়া। মীরা ইফাজকে উদ্দেশ্য করে বলল, মিস্টার ইফাজ খান, আপনার ছেলেকে একটু সামলান। মীরা দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঈশান থ হয়ে মীরা যাওয়ার পানে তাকিয়ে রইল। মীরা বের হয়ে যাওয়ার পর ঈশান টেডিটার দিকে তাকালো। এটা তো সেই টেডি বিয়ার যেটা সে মীরাকে দিয়ে এসেছিল। কিন্তু মীরা এইসব দিতে লন্ডন এসেছে, কিন্তু কেন? ঈশানের কাছে সবটা গোলমাল লাগছে। মীরা বাড়িতে ফিরে এসেছে, রাগে তার শরীর কাঁপছে। ইচ্ছে করছিল আরও কতগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু পিহু ওকে বারবার করে বারণ করেছে যাতে ও কোনো ঝামেলা না করে। তাই মীরা চুপ করেছিল। জেনিয়া বাড়িতে নেই, কোথায় গেছে কে জানে। মীরা নিজের রুমে গিয়ে বাথরুমে ঢুকে গেল। এই সকালবেলা সে লম্বা শাওয়ারে নিয়ে বের হলো। একটা কুর্তি পরে চুল মুছতে লাগলো। চুল মুছতে মুছতে মোহিতকে ফোন করলো সে। মোহিত ফোন রিসিভ করে বলল, হ্যালো বউ, কেমন আছো? কি করছো? কি খাইছো? মীরার মেজাজ খারাপ হয়ে গেল। ঝাঁঝালু গলায় বলল, বেশি পকপক করবি না, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছি। আঙ্কেল আর আন্টিকে বলে দিস। মণিমাকে কিছু বলবি না, সারপ্রাইজ দেব মণিমাকে। মোহিত অবাক হয়ে বলল, কি, তুমি ওদের পেয়ে গেছো? আর আমার কাজ শেষ, তাই ফিরব। ঈশান ভাইয়াকে দেখেছো? মীরা ছোট করে বলল, খুব সুন্দর দেখতে, বিদেশিদের মতো। মীরা এবার রাগ নিয়ে বলল, বিদেশি বাঁদরদের মতো দেখতে। তুই এত কিছু জেনে কি করবি?
না, তুমি যদি আবার প্রেমে পড়ে যাও, প্লিজ প্রেমে পড়ো না, তাহলে আবার আমার কি হবে? বিরহের একটা গান গাই, হ্যাঁ? এই থাম থাম, এখন আমি তোর সাথে মজা করার মুডে নেই, রাখছি। মীরা ফোন কেটে দিতেই কলিং বেলের শব্দ আসতে লাগলো। মীরা তাচ্ছিল্যের হাসি দিল, কারণ ও বেশ বুঝেছে যে কে এসেছে। কিন্তু মীরা দরজা খুলল না। পুরো রেডি হয়ে সে দরজা খোলে। মীরার ভাবনায় ঠিক স্বয়ং ইফাজ আর ঈশান ওর সামনে দাঁড়িয়ে। মীরা চিন্তিত ভঙ্গিমা করে বলল, এ কি, আপনারা এত তাড়াতাড়ি? 17 বছরের হিসেব কি শেষ? কোথাও কোনো ভুল হয়নি তো? মীরা ইফাজের দিকে তাকিয়ে রইল তার জবাব শোনার জন্য। ইফাজকে দেখে তার মোটেও ঠিক লাগছে না। ভীষণ চিন্তিত আর ব্যতিব্যস্ত দেখাচ্ছে। মুখের অবস্থাও ভালো নয়। মীরা ঈশানের দিকে একবারও তাকালো না। সে ইফাজের দিকে তাকিয়ে আছে। ইফাজ কিছু বলার চেষ্টা চালাচ্ছে, কিন্তু বলতে তার কষ্ট হচ্ছে। অনেক চেষ্টা করে ইফাজ মুখ খুলল, মীরা, আমি আপনাদের কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন বের হব, আপনারা আসতে পারেন। মীরা বের হয়ে দরজা আটকে রাস্তার দিকে হাঁটা ধরল। পিছন থেকে ইফাজ বলল, মীরা দাঁড়াও, পিহু কোথায় মীরা? ইফাজের মুখে পিহুর নাম শুনে মীরা দাঁড়িয়ে পড়ল। ঘুরে ইফাজের দিকে তাকিয়ে বলল, আপনার মুখে ওই নামটা শোভা পায় না মিস্টার ইফাজ খান। ইফাজ 2 কদম এগিয়ে মীরার সামনে গিয়ে বলে, আমি পিহুর সাথে দেখা করতে চাই মীরা, প্লিজ আমাকে বলো পিহু কোথায়? মীরা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, হঠাৎ এত বছর পর কেন দেখা করবেন? আর তাছাড়া ওই চিঠির কথাগুলো আপনার বিশ্বাস হলো কেন? সেদিনও তো মণিমায়ের কোনো কথাই শোনেননি, তাহলে আজ কেন সামান্য চিঠির কথা বিশ্বাস করেছেন? লেখাগুলো তো মিথ্যে হতে পারে। মীরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যি সেদিন আমার পিহুর কথাগুলো শোনার দরকার ছিল। আমি পিহুর সাথে দেখা করতে চাই। আমি ওর কাছে ক্ষমা চাইব। মীরা এবার শব্দ করে হেসে উঠল। ঈশান আর ইফাজ দুজনেই মীরার দিকে তাকিয়ে রইল। মীরার এই হাসির আড়ালে যে এক রাস অভিমান আর ঘৃণা রয়েছে তা বুঝতে ওদের বেগ পেতে হলো না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হাসির পেছনে কষ্ট লুকিয়ে রাখে, কিন্তু সে বলার না পর্যন্ত কেউ সেই কষ্ট উপলব্ধি করতে পারে না। কিন্তু যে হাসির আড়ালে রাগ আর অভিমান থাকে তা সহজেই বোঝা যায়। বিশেষ করে তার কাছের মানুষেরা সহজেই তা ধরতে পারে। মীরার ক্ষেত্রেও তাই হয়েছে। ঈশান তো বেশ বুঝতে পেরেছে মীরার চোখে যে সে ঘৃণ্য দেখতে পাচ্ছে। ঈশান মীরার দিকে তাকিয়ে বলল, মীরা, আমি আর আব্বু। মীরা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। মীরা, আমার কথাটা একবার শোন। কি শুনবো আপনাদের কথা? সেদিন আপনারা আমার মণিমায়ের কথা শুনেছিলেন, তার কথা বোঝার চেষ্টা করেছিলেন, উল্টে তাকে ছুঁড়ে ফিরে চলে এসেছিলেন। অথচ সেদিন মণিমায়ের সবচেয়ে বেশি দরকার আপনাকে ছিল মিস্টার ইফাজ খান। কথাটা মীরা ইফাজের দিকে তাকিয়ে বলল। তারপর ইফাজের দিকে এগিয়ে গিয়ে বলল, সেদিন মণিমা আপনাকে পাশে চেয়েছিলেন। ঘৃণ্য ব্যক্তিটার হাত থেকে বাঁচতে তো আপনার প্রয়োজন ছিল, কিন্তু আপনি তাকে ফেলে এসেছেন, ডিভোর্স পেপার পাঠিয়েছেন। একটাবার কি ভেবে দেখেছিলেন যে মানুষটা থাকবে কিভাবে? ভাবেননি আপনি। সেদিন প্রশ্নের ঝুলি তার উপর চাপিয়ে চলে এসেছিলেন, কিন্তু এবারও প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেননি, একবারও করেননি। প্রশ্নের সমাধান তো উত্তর। তাহলে আপনি কেন উত্তর জানার অপেক্ষা করেননি? আর আজ কেন একটা সামান্য চিঠিকে বিশ্বাস করলেন? ডিভোর্সের এত বছর পর হঠাৎ কি হলো আপনার? ইফাজের চোখ ভিজে গেছে,
কিন্তু কাঁদতে পারছে না। কাঁদার শক্তি সে হারিয়ে ফেলেছে। সে মীরাকে কিছু বলতে গেলে মীরা তাকে থামিয়ে বলল, আমি আপনাকে অনেক প্রশ্ন করে ফেলেছি, কিন্তু একটারও উত্তর আমি শুনতে চাই না, যেমনভাবে আপনি শোনেননি। মীরা হাঁপাচ্ছে। তারও কষ্ট হচ্ছে পিহুর জন্য। এত বছর পর আবার পুরনো ঘা তাজা হয়েছে, কষ্ট তো হবেই। ঈশান তার বাবার দিকে তাকালো। ঈশানেরও এবার কষ্ট হচ্ছে। মীরা ভাবছে ইফাজ হয়তো এত বছর স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে, কিন্তু ঈশান জানে তার বাবা 17 বছর কিভাবে কাটিয়েছে। ঈশান মীরার দিকে এগিয়ে এসে বলল, মীরা, সত্যি আমাদের ভুল হয়েছে। আমরা আম্মুর কাছে। আম্মু কাকে বলছেন? তাকে তো আপনি ঘৃণা করেন, তাহলে কেন আম্মু বলছেন? ঈশান অনুনয় করে বলল, আমাকে লাস্ট একটা সুযোগ দে মীরা। আপনি সেদিন কি করেছিলেন? খুব তো বলেছিলেন যে তখন আপনি বড় হয়ে গিয়েছেন, সব বোঝেন, কিন্তু এটা বোঝেননি যে আপনার মাকে একটা সুযোগ দেওয়া যায় কি না। একবারও ভাবেননি যে মা আপনাকে ছাড়া থাকবে কিভাবে। আমি ছিলাম বলে মণিমা আমাকে আঁকড়ে ধরে বেঁচেছিল। যদি আমি না থাকতাম তাহলে মানুষটা এতদিন মরে যেত। বছরের পর বছর ধরে তাকে কষ্ট পেতে দেখেছি, আমার চোখের আড়ালে কাঁদতে দেখেছি, কিন্তু সে শত চেষ্টা করেও আমার চোখের আড়ালে তার কষ্টগুলো লুকিয়ে রাখতে পারতো না। নদীতে যেমন কচুরিপানা ভাসে, তেমনি মণিমায়ের কষ্টগুলো তার চোখে ভাসে। সেটা দেখা বা বোঝার ক্ষমতা আপনার না থাকলেও আমার আছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সবচাইতে ঘৃণিত ব্যক্তিকে, নিঃসন্দেহে আমি বলবো ইফাজ খান আর ঈশান খান। 17 বছর ধরে তাদের আমি ঘৃণা করেই আসছি। মীরা, একবার তো, বলতে বলতে ঈশান মীরার দিকে এগিয়ে আসতেই মীরা বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না ঈশান খান। আমি আপনাকে ঘৃণা করি, সাথে আপনার বাবাকেও। আপনাদের জন্য আমার মণিমা আজ মৃত্যুর দোরগোড়ায়। তবে এখন ভালো থাকলেও কতদিন ভালো থাকবে তা জানি না। ইফাজ উদ্গ্রীব হয়ে বলল, পিহুর কি হয়েছে মীরা? আমি যাব পিহুর কাছে। আর যাওয়ার দরকার নেই। এখন এসব ভাবছেন কেন? এই ভাবনাটা যদি ডিভোর্স লেটার পাঠানোর সময় ভাবতেন তাহলে তা কাজে লাগতো। ইফাজ এবার অবাক হলো, মীরা বারবার এসব বলছে কেন? ইফাজ তো পিহুকে ডিভোর্স পেপার পাঠায়নি। তাহলে? সে বলল, আমি পিহুকে ডিভোর্স পেপার পাঠাইনি, পিহু নিজে ডিভোর্স পেপার পাঠিয়েছিল আমাকে। মণিমা আপনাকে ডিভোর্স পেপার পাঠায়নি, আপনি পাঠিয়েছিলেন। ইফাজ জোর গলায় বলল, আমি পাঠাইনি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমার কোথাও ভুল হচ্ছে, পিহুকে হয়তো আমি ভুল বুঝেছি, কিন্তু যখন পিহুর পাঠানো ডিভোর্স পেপার পেলাম তখন ভেবেছিলাম যে পিহু সত্যি আমাদের সাথে থাকতে চায় না, সেজন্য আমি পেপারে সাইন করেছিলাম। সেটা যদি সত্যি হয় তাহলে চলে আসার পরের দিন কেন লন্ডন চলে এসেছিলেন? আমরা তার 7 দিন পর লন্ডন চলে এসেছিলাম মীরা, তার পরের দিন না। ইফাজের কথা শুনে মীরা একটু অবাক হলো। তারপর বলল, তার পরের দিন যে মণিমা আপনাদের বাড়িতে গিয়েছিল আপনাকে সবটা জানাতে, সেদিন তাকে বাড়ির ভিতর ঢুকতে দিলেন না কেন? এটাও কি আপনার না জানা? আর কত নাটক করবেন? এসবে আমি অভ্যস্ত, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করবেন না। এবার ঈশান বলল, আব্বু সত্যি কিছু জানে না মীরা। আম্মু আসার কথা যদি জানতো তাহলে আব্বু ঠিকই আম্মুর সাথে দেখা করত। মীরা কটাক্ষ করে বলল, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। অবশ্য আপনার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। যদি সত্যিই আপনারা কিছু না জানতেন তাহলে জিজ্ঞাসা করুন জাফর খানকে, তিনি অবশ্য সবটা জানেন। আমার থেকে আর কিছু জানতে চাইবেন না।
আমি উত্তর দিতে বাধ্য নই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। মীরা রাস্তা বরাবর হাঁটতে শুরু করলো। ইভাস এখনও দাঁড়িয়ে আছে। মীরার বলা কথাগুলো সব গুলিয়ে যাচ্ছে তার। মীরা চলে আসার পরেই সে চিঠি পড়েছে। নেহারের চিঠি পড়ে সে প্রথমে কিছুটা বিশ্বাস করতে চায়নি। তবে সে যখন পিহুর দেওয়া চিঠিটা পড়ল, তখন মনে হচ্ছিল কেউ ওর বুকে পাথর চেপে ধরেছে। ঈশান নিজের চিঠিটা খুলে পড়েছে, সাথে নেহালের দেওয়া চিঠিটাও পড়েছে। ইভাস কিছুক্ষণ থম মেরে বসেছিল চিঠি হাতে নিয়ে। তারপর সে মীরার কাছে আসে সবটা খোলসা করে জানার জন্য। মীরা চলে যাচ্ছে দেখে ঈশান মীরার পিছু পিছু যেতে যেতে বলল, মীরা স্টপ, এরকম করিস না, তোর সাথে আমার কথা আছে। মীরা উত্তর না দিয়ে হেঁটেই চলল। ঈশান তাতে হাল ছাড়ল না, সেও মীরার সাথে সাথে হেঁটে চলল। মীরা একটা ক্যাব ডেকে তাতে উঠতে নিলে ঈশান বলল, প্লিজ মীরা, যাস না, আমার কথাটা একবার শোন। মীরা ক্যাবে ওঠার আগে ঈশানের দিকে তাকিয়ে বলল, লন্ডনের মেয়েরা যে ঈশানের পিছনে ঘুরে বেড়ায়, সেই ঈশান আমার মতো সামান্য একটা মেয়ের পিছনে ঘুরছে। এটা বড়ই অসম্মানজনক ব্যাপার। শুধু শুধু আমার পিছনে ঘুরে নিজের মান সম্মানের ফেলুদা বানাবেন না। মীরা চলে গেল। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে মীরার চলে যাওয়া দেখল। কোনো কিছু সে বলতে পারল না। ঈশান ভেবেছিল যে মীরা হয়তো একটুখানি বদলেছে, কিন্তু মীরা যে এতটা বদলে গেছে তা সে ভাবেনি। বাতাস যেন ভারী হয়ে গেছে, তাই বোধহয় ইভাসের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ইভাস। বায়ুতে কি কার্বন ডাইঅক্সাইড ভরে গেছে নাকি? না, গাছগুলো অক্সিজেন দিচ্ছে না। বোধহয় গাছগুলো ইভাসের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে না, তাই বিষাক্ত গ্যাস ইভাসের কাছে ফিরে যাচ্ছে। এই জন্য বোধহয় ইভাসের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কথাই আছে না, রিভেঞ্জ অফ নেচার, সেটাই হচ্ছে। বুকের ভেতর জ্বালাপোড়া করছে খুব। সোফার একপাশে বসে আছে ইভাস আর ঈশান। দোতলায় ওঠার সিঁড়িতে বসে আছে জাফর খান আর রেহানা বেগম। ইভাসের মুখ থেকে কথা বের হচ্ছে না। কিছুক্ষণ নীরবতা পালন করে ইভাস মুখ খুলল। আমি যেদিন পিহুকে ছেড়ে চলে এসেছিলাম, তার পরের দিন পিহু আমাদের বাড়িতে এসেছিল, সেটা কি তোমরা জানতে? ইভাসের কথায় থতমত খেয়ে গেল জাফর খান। হঠাৎ এই প্রশ্ন কেন করছে ইভাস? আর এসব জানলো কিভাবে ইভাস? কে বলল তাকে? বাবা মায়ের উত্তর না পেয়ে আবারও ইভাস বলল, কি হলো বলো? জাফর সাহেব আমতা আমতা করে বলল, তোমাকে এইসব কে বলেছে? ইভাস আবারও শান্ত গলায় বলল, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও আগে। আমি কিভাবে বলবো? আমি কি জানি নাকি? ঈশানের এবারে রাগ হলো। উঠে দাঁড়িয়ে দ্রুত দাদুর সামনে এসে দাঁড়িয়ে বলল, এবার তো অন্তত সত্যি কথা বলো দাদু, শেষ বয়সে এসে মিথ্যা কেন বলছো? তোমাদের বলা কিছু মিথ্যার জন্য আমাদের জীবন থেকে এতগুলো বছর চলে গেছে। একটা বার তা ভেবে দেখেছ? জাফর সাহেব চুপ করে গেলেন। ইভাস তার বাবার দিকে বলল, সেদিন যদি তোমরা পিহুর কথা আমাকে জানাতে, তাহলে আমি তোমাদের হাতছাড়া হয়ে যেতাম, তাই না? আমাকে তোমরা আর পেতে না। এবারও তারা চুপ করে রইল। ইভাস আবারও বলল, তোমাদের কাছে আমাকে রাখার জন্য কতগুলো মানুষের কাছে আমাকে খারাপ বানিয়ে দিলে তোমরা। নিজের ছেলের সুখ কেড়ে নিতে একটু দ্বিধাবোধ করেনি তোমাদের? তোমরা পিহুকে কেন মেনে নিতে পারছো না? ও গরিব বলে? এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা টাকা পয়সার দিক থেকে ধনী, কিন্তু মনের দিক থেকে সে গরিব। যেভাবে বলতে গেলে পিহু তোমাদের থেকে অনেক ধনী। তাহলে কেন তোমরা পিহুকে মানতে পারলে না?
তোমরা ঈশানের থেকে তার মাকেও কেড়ে নিয়েছ। ছেলেটা কিভাবে বড় হয়েছে তা তো নিজের চোখেই দেখেছ। তখনও কি তোমাদের এসব মনে হয়নি? ইভাস থামল। তার চোখে পানি চিকচিক করছে। সে একটু দম নিয়ে আবারও বলল, আমি এতদিন কিভাবে কাটিয়েছি তা দেখনি তোমরা? বাবা মা তো সন্তানের মুখের জন্য স্বার্থপর হয়, তাহলে তোমরা কেন নিজেদের সুখের জন্য স্বার্থপর হলে? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো। সেদিন ডিভোর্স পেপার আমাকে দিয়ে বলেছিলে যে পিহু পাঠিয়েছে, কিন্তু আদৌ কি পিহু সেদিন ডিভোর্স পেপার পাঠিয়েছিল? রেহানা বেগম এবার ঘাবড়ে গেলেন। শরীর থেকে তার ঘাম ছুটতে লাগলো। ঈশান নিজের মুখ ঘুরিয়ে ফেলেছে। ছোট থেকে সে তার দাদিকে দেখতে পারে না। বড্ড বেশি কথা বলতেন তিনি। সব সময় পিহুর নামে বাজে কথা বলতো। তখন ঈশান ওর মাকে ঘৃণা করলেও ওর দাদির মুখ থেকে ওসব কথা শুনতে ভালো লাগতো না। তাই ঈশান ওর মুখটা ঘুরিয়ে ফেলেছে। রেহানা বেগমের চুপ থাকা দেখে ইভাস ধমকে উঠে বলল, চুপ করে আছো কেন তোমরা? সত্যিটা বলো। ছেলের ধমকে রেহানা বেগম চমকে উঠল। মুখটা কাচুমাচু করে বলতে লাগলো, হ্যাঁ, পিহু এসেছিল ওই দিন। আমরা সেদিন ওকে ভেতরে আসতে দেইনি। দারোয়ানকে দিয়ে বলে দিয়েছিলাম যে আমরা সবাই লন্ডনে চলে এসেছি। আর রেহানা বেগম থামতেই ইভাস রাগী কণ্ঠে বলে উঠল, আর কি? পিহু তোকে ডিভোর্স পেপার পাঠায়নি। আমি আর তোর বাবা মিলে পেপার রেডি করে তোর কাছে নিয়ে যাই আর বলি যে পেপারটা পিহু পাঠিয়েছে। না হলে তুই সাইন করতি না। তুই যাতে আমাদের ছেড়ে পিহুর কাছে না থাকিস সেজন্য আমরা। ইভাস রেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ছি, তোমাদেরকে আমার বাবা মা ভাবতেই ঘেন্না হচ্ছে। এত বড় প্রতারণা করলে আমার সাথে। তোমাদের তো মানুষ বলে গণ্য করা যায় না। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? নিজের সন্তানের শান্তি তো সব বাবা মা চাই, তাহলে তোমরা কেন চাইলে না? উত্তেজিত হয়ে ইভাস সামনে থাকা টি টেবিলে সজোরে লাথি মারল। টেবিলটার সাথে সাথে উল্টে গেল। ঈশান দৌড়ে গিয়ে ইভাসকে ধরে বলল, আব্বু রিল্যাক্স। অনেক হয়েছে আমাদের, অনেক ভুল হয়ে গেছে। আমাদের আম্মুর কাছে যাওয়া উচিত। আমার বিশ্বাস আম্মু আমাদের ক্ষমা করবে। ইভাস অশ্রুসিক্ত নয়নে ঈশানের দিকে তাকিয়ে বলল, পিহুর কাছে আমি খারাপ হয়ে গেছি ঈশান। ও কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। ঈশান কিছু বলল না। ওর নিজেরও কষ্ট হচ্ছে। নিজের মাকে কিভাবে অবিশ্বাস করলো সে। দোষ তো ওরও আছে। ইভাস নিজের রুমে চলে গেল। ঈশান ও দাদা দাদির দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এখন ওর মীরাকে খুঁজতে হবে। এতদিন পর মীরাকে পেয়ে সে হারাতে পারবে না। তাই ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঈশান সোজা জিনিয়ার বাড়িতে গেল। জিনিয়া দরজা খুলতে দ্রুত ভেতরে ঢুকলো। সিঁড়ি ভেঙে উপরে গিয়ে মীরার রুমে গেল, কিন্তু মীরা সেখানে নেই। ঈশান জিনিয়াকে জিজ্ঞাসা করল, হিয়ার ইজ মীরা? জিনিয়া অবাক হয়ে গেল। ঈশান কেন মীরার খোঁজ করছে, অদ্ভুত তো। ঈশান আবারও জিজ্ঞাসা করতে জিনিয়া বলল, সি উইল টু হার ফ্রেন্ডস হোম। ঈশান ব্যতিব্যস্ত হয়ে বলল, ডু ইউ নো হার ফ্রেন্ডস হোম অ্যাড্রেস? আই ডোন্ট নো, বাট হোয়াট উইল ইউ ডু নোয়িং অল দিস? ঈশান জিনিয়ার প্রশ্নের উত্তর না দিয়েই বেরিয়ে গেল। যাওয়ার আগে জিনিয়াকে বলে গেল, মীরা এলে যেন ওকে ফোন করে জানাই। মীরা আর সাবরিন একটা রেস্তোরাঁয় বসে আছে। দুজনে আজকে একসাথে লাঞ্চ করেছে আর এখন ডিনারে এসেছে। ডিনার শেষে সে বাড়িতে ফিরবে। সাবরিনকে একে একে সব ঘটনা খুলে বলছে মীরা। সাবরিন চিন্তিত হয়ে বলল, তার মানে ইভাস খান হলো সেই ব্যক্তি যার খোঁজে তুমি লন্ডনে এসেছো? তুমি তো শুরুতে আমাকে কিছু বলনি, তাহলে ওদের আরও আগে খুঁজে পেতে। আমি তোমাকে প্রেশার দিতে চাইনি। তোমার অফিস ছিল তাই
আমি কিভাবে জানবো যে তুমি ইভাস খানের কোম্পানিতে জব করো? সেটাও ঠিক। তাহলে কি করবে? মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িতে ফিরে যাব, এখানে আমার কাজ শেষ। আর কটা দিন থেকে গেলে ভালো হতো। আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকলে ঈশানের মুখোমুখি হতে হবে। ওকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আবার কখন হুট করে চলে আসে কি জানি। মীরার কথা শুনে সাবরিন হাসল, বলল, ঈশানকে তোমার কেমন মনে হয়? মীরা কপালে ভাঁজ ফেলে বলে, কেমন মনে হবে? যাকে ঘৃণা করি তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সাবরিন হেসে বলল, তোমার মুখ থেকে যা শুনলাম তাতে বুঝতে পারছি তোমার প্রতি ঈশানের ইন্টারেস্ট আছে। তাতে আমার কিছু যায় আসে না। এবার দেখো কি হয়। কিচ্ছু হবে না। বারান্দায় দাঁড়িয়ে আছে ইভাস। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে সে। চোখ বারবার ভিজে আসছে আর সে বারবার মুছছে। সে সত্যি পিহুর সাথে অন্যায় করেছে। মীরা ঠিকই বলেছে, ওর সেদিন পিহুর পাশে থাকা উচিত ছিল। কিন্তু ও তো পিহুকে ভুল বুঝে চলে এলো। নিজের বাবা মায়ের প্রতি ঘৃণা হচ্ছে এখন। তারা কেন এসব করলো? না হলে তো পিহু আর ইভাসের জীবনটা সুন্দর হতো। সুন্দর একটা সংসার হতো ওদের। 17টা বছর কেড়ে নিল ওর বাবা মা। ইভাস পকেট থেকে পিহুর দেওয়া চিঠিটা বের করলো। এই চিঠিতে পিহু তার সকল রাগ, অভিমান, কষ্ট তুলে ধরেছে। সকাল থেকে অনেকবার এই চিঠিটা পড়েছে সে। নেহালের চিঠি পড়ে সন্দেহ হলেও পিহু চিঠিটা পড়ে ইভাসের বুকের ব্যথা করছে খুব। সে আবারও চিঠিতে চোখ বুলায়। প্রিয় ইভাস, আমি জানি তুমি ভালো নেই। তোমার ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। আমাকে ছাড়া তুমি ভালো থাকতেই পারো না। কিন্তু তোমার ভালো থাকার চেয়ে তুমি তোমার জেদটাকে বড় করে দেখলে। একটা ভুলের জন্য আমাকে হারালে, সাথে 17টা বছর। আমি কেমন আছি সেটা বলবো না, বলার প্রয়োজন বোধও করি না। জানি তুমি ভালো নেই, তারপরও জিজ্ঞাসা করছি কেমন আছো। সেদিন চলে যাওয়ার পর আমাকে তোমার একটুও মনে পড়েনি? আমি কি বোকা? এসব কি বলছি তোমাকে? মনে পড়লে কি আমাকে ছেড়ে চলে যেতে? একসাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে চলে গিয়েছিলে তুমি। তাহলে কি তোমার ভালোবাসা কম ছিল, নাকি আমার ভালোবাসা কম ছিল? কোনো ত্রুটি ছিল আমার ভালোবাসায়? একটিবার আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করোনি তুমি? বিয়ের পর যখন প্রথম এই বাড়িতে এলাম, তার পরের দিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। তুমি সেদিন আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজেছিলে। আমার এখনও সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে। সেদিন তুমি বলেছিলে জীবনের সব কটা বর্ষাকালে ঠিক এভাবেই ভিজবে আমার সাথে। অথচ জীবন থেকে 17টা বর্ষা চলে গেল, তোমার দেখা নেই। তাই আর বৃষ্টিতে ভেজা হয়নি। জীবনের সব ফাল্গুন একসাথে পার করার ইচ্ছা ছিল। শীতের কুয়াশা মাখা ভোরে দুজনের দূর অজানায় হারিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। বসন্তের কোকিলের ডাকটা তোমার সাথে থেকে শোনার ইচ্ছে ছিল। ছাদে দাঁড়িয়ে তোমার কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না বিলাস করার ইচ্ছে ছিল বহুদিন পর্যন্ত। কিন্তু আমার এই ইচ্ছেগুলো বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করে আকাশ থেকে চাঁদটা হারিয়ে গেল, শুধু পড়ে রইল তারাগুলো। আকাশে হুট করে কালো মেঘ জমে উঠল, চারিদিকে দমকা হাওয়া বইতে লাগলো। এক সময় একটা ঝড় এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেল। 17 বছর ধরে ঋতু পরিবর্তন হলো ঠিকই, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হলো না। আমি ভাবতাম আমি বুঝি তোমার প্রিয়জন, কিন্তু এখন বুঝতে পারছি
অনেক আগেই আমি তোমার প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছি। জানো, আমি অপেক্ষা করতাম যে একদিন তুমি আসবে, কিন্তু না, আমার অপেক্ষার কোনো লাভ হলো না। তুমি এলে না, তাই এখন বাধ্য হয়ে অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি। মৃত্যু তো এখন আমার শেষ পরিণতি। কিন্তু আমার অনুরোধ, আমার মৃত্যুর পর আমার ঈশানকে নিয়ে একবার এসো আমার কবরে মাটি দিতে, তাহলেই আমি খুশি হব। আমার রাগ অভিমান তখন ধুয়ে মুছে যাবে। তোমার প্রতি যে আমি খুব দুর্বল, রাগ করে বেশি দিন থাকতেই পারি না, অথচ তুমি রাগ করে এতগুলো বছর কাটিয়ে দিলে। অনেক বেশি লিখে ফেলেছি, তাই না? তোমার পড়তে নিশ্চয়ই বোরিং লাগছে, আর লিখলাম না। তবে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, সাথে যখনই থাকবে তখন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কি দরকার ছিল? সে তো থাকলেই না আমার সাথে। মানুষকে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো ঢের ভালো। ভালো থেকো, আর ঈশানের যত্ন নিও। ইতি, তোমার অপ্রিয় সেই প্রিয়জন। চিঠিটা ভাঁজ করে আবার পকেটে পুরে রাখলো ইফাস। ওর আকাশেও যে চাঁদ নেই, দূর অজানায় হারিয়ে গেছে। মীরার বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টার বেশি বেজে গেল। ক্যাব থেকে নেমে 5 মিনিট হাঁটতে হয় জিনিয়ার বাড়িতে যাওয়ার জন্য। মীরা হাঁটছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। মীরা ভাবছে জিনিয়া নিশ্চয়ই বাড়িতে নেই, বাড়ি গিয়ে নাচানাচি করায় ব্যস্ত হয়ে পড়েছে বোধহয়। এসব ভেবে মীরার আবার রাগ হলো। এই মেয়েটা কি কোনোদিন শোধরাবে না? বাড়ির কাছাকাছি আসতেই কেউ একজন মীরার নাম ধরে ডাকলো। মীরা ঘাবড়ে গেল। এত রাতে কে তাকে ডাকবে? ঘাড় ঘুরে তাকাতেই মীরা আবার রেগে গেল। ঈশান ডেকেছে মীরাকে। এতক্ষণ সে মীরার জন্য অপেক্ষা করছিল, গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মীরা অন্যমনস্ক হয়ে হাঁটছিল, ঈশানকে দেখতে পায়নি। ঈশান মীরার আরেকটু কাছে আসতেই মীরার চোখ মুখ শক্ত হয়ে এলো। ঈশান মীরার রাগ বেশ বুঝতে পারছে। সে অত্যন্ত নরম গলায় বলল, মীরা, আমার তোর সাথে কথা বলা জরুরি। প্লিজ চলে যাস না। আয়, প্রমিস বেশিক্ষণ সময় নেব না। মীরা ঘাড় বাঁকিয়ে হাসলো, বলল, আপনার মুখে এত নরম কথা যে মানায় না। এর আগে ঠিক ছিলেন, হঠাৎ করে কি হলো বুঝলাম না। ঈশান চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, মীরা, আমি জানি আম্মু কোনো দোষ করেনি। সব দোষ আমার আর আব্বুর। কিন্তু বিশ্বাস কর, আব্বু আর আমি পরিস্থিতির শিকার। আমরা জানতাম না যে আম্মু ডিভোর্স লেটার পাঠায়নি। এমনকি আম্মু সেদিন ওই বাড়িতে এসেছিল, তাও আমাদের জানানো হয়নি। এরপরও আমরা দোষী। প্লিজ আমাকে আম্মুর ঠিকানা বল। আয়, বল আমাকে। আই সোয়ার আমি আম্মুর কাছে ক্ষমা চাইব। আম্মু নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। ঈশানের কথা শুনে মীরা মনে মনে বলল, এই জন্যই তো মণিমায়ের কাছে তোমাদের যেতে দেব না। আমি চাই তোমাদের মতো ঘৃণ্য ব্যক্তিদের মণিমা কখনোই ক্ষমা না করুক। কিন্তু মীরা মুখে বলল, আপনার মেলোড্রামা শেষ হলে আসতে পারেন। আমি ভীষণ টায়ার্ড। আপনার বাজে বকবক শুনতে আমার ইচ্ছে করছে না। ঈশান অসহায় চোখে তাকিয়ে বলল, মীরা, বিশ্বাস করুন, আমার নামটা যতবার আপনার মুখে শুনি ততবার আমার গা ঝিমঝিম করে ওঠে। একটা ঘৃণ্য মানুষের মুখে আমার নাম মানায় না। তাই দয়া করে আমাকে মীরা বলে ডাকবেন না। আমি জানতাম না যে তুই আমাকে এতটা ঘৃণা করিস। তো এখন জেনে নিন, 17 বছর ধরে একটু একটু করে ঘৃণা জমতে জমতে এভারেস্ট ছাড়িয়ে গেছে। আর এই এভারেস্ট জয় করা আপনার পক্ষে সম্ভব নয়। মীরা গটগট করে হেঁটে বাড়ির ভেতর ঢুকে দরজা আটকে দিল, যাতে ঈশান বাড়িতে ঢুকতে না পারে। জিনিয়ার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে দরজা খুলে সে। মীরা চলে গেলেও ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। আস্তে করে বলে উঠল,
এভারেস্ট জয় করা কোনো কঠিন কাজ নয় মীরা, কিন্তু তোর মনে যে অভিমানের পাহাড় গড়েছে সেটা জয় করতে আমার অনেক সময় লাগবে মনে হচ্ছে। আমার বিশ্বাস আমি জিতবই, পুরস্কার স্বরূপ ট্রফিও নেব। মিলিয়ে নিস তুই। ঈশান গাড়িতে করে চলে গেল। মীরা নিজের রুমে থেকে দেখছিল সব। পর্দার আড়ে ছিল বলে ঈশান ওকে দেখতে পায়নি। ঈশান চলে যেতে মীরা যেন হাঁপ ছেড়ে বাঁচল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। ঈশান বাড়ি ফিরতেই আগে ইভাজের রুমে ঢুকল। রুমে দেখতে না পেয়ে ঈশান বারান্দায় উঁকি দিল। ইভাজ এখনও বারান্দায় দাঁড়ানো। ঈশান গিয়ে ইভাজের পেছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, তুমি এখনো ঘুমাওনি আব্বু? ঈশানের দিকে না তাকিয়ে ইভাজ বলল, ঘুম আসার কথা ছিল কি? ইভাজের কথাটা তীরের মতো বেঁধল ঈশানের বুকে। সে জানে কত রাত তার বাবা নির্ঘুম কাটিয়েছে। প্রথম প্রথম যখন লন্ডন এসেছিল তখন ইভাজ প্রায়ই কাঁদত। পিহুকে ভোলা যে তার পক্ষে অসম্ভব। ঈশান নিজেও কত মায়ের জন্য কেঁদেছে, কিন্তু পরে আস্তে আস্তে ঈশানও শক্ত হয়ে গেছে। মায়ের প্রতি তার দুর্বলতা থাকলেও ঘৃণা বেশি ছিল, কিন্তু আজ সেই ঘৃণা পানিতে পরিণত হয়েছে। ঈশানের এখন ইচ্ছে করছে ছুটে গিয়ে মায়ের পায়ে ক্ষমা চাইতে। ঈশানের ভাবনার মাঝেই ইভাজ বলল, ঘুমাতে যাও, রাত হয়েছে। আর না ঘুম আসলে বাড়ি যেতে পারো, আমি কিছু বলবো না। ঈশানের খুব কষ্ট হচ্ছে তার বাবাকে দেখে। সে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে আসলো। শক্ত করে জড়িয়ে ধরল ইভাজকে। চোখ থেকে তার পানি গড়িয়ে পড়ল। বড় হওয়ার এই প্রথম ঈশানকে কাঁদতে দেখল ইভাজ। এর আগে তো হাসি কান্না কি তা বোধহয় ঈশান জানতই না। ঈশান ধরা গলায় বলল, আমি তোমাকে আবার আম্মুর কাছে ফিরিয়ে দেব আব্বু, আই প্রমিস। দরকার পড়লে আম্মুর পায়ে ধরে ক্ষমা চাইব। সব কিছু করব তোমাকে আর আম্মুকে এক করার জন্য। ছেলের কথা শুনে ইভাজের চোখ দুটো ভিজে উঠল। ইভাজ ঈশানকে কিছু বলে দুর্বল করতে চাইল না। ঈশানকে তার রুমে পাঠিয়ে দিল। সকাল সকাল ঘুম ভেঙেছে মীরার। ফ্রেশ হয়ে নিচে এলো। জিনিয়ার রুম নিচেই। মীরা জিনিয়ার রুমে উঁকি দিল। 2 কোয়ার্টার প্যান্ট আর ঢোলা শার্ট পরে উপর হয়ে ঘুমাচ্ছে জিনিয়া। ওকে দেখেই মীরা নাক কুঁচকায়। সারা রাত মদ খেয়ে এখন মরার মতো ঘুমাচ্ছে। দুনিয়া উল্টে গেলেও জিনিয়ার বাড়ি যাওয়া কেউ ফেরাতে পারবে না। মীরা কিচেনে গিয়ে কফি বানালো। তারপর আস্তে আস্তে নিজের রুমে গেল। বারান্দায় দাঁড়িয়ে সে বড় একটা নিঃশ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। দ্বিতীয় চুমুক দিতে দিতে মীরা রাস্তার দিকে তাকালো। সাথে সাথেই মীরার চোখে আপনা আপনি বড় হয়ে গেল। ঈশান দাঁড়িয়ে আছে রাস্তায় এবং হাত নাড়িয়ে সে মীরাকে হাই বলছে। চোখ মুখ শক্ত করে ফেলল মীরা। সকাল সকাল এই আপদটার মুখ দেখতে হলো। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন প্রত্যেকে। তাহলে আজ আসি, নমস্কার।